যা কিছু দেখতে পাচ্ছ সব আমার ডিজাইন করা। যেহেতু আমি মিউজিক্যাল মাইন্ডেড, ভাবনার করার পরে এমন টোন আমি বার করেছিলাম যেটা আনপ্যারালাল, হেভি। এটা যত ভালো হবে টোন তত ভালো হবে। টোন তত ভালো হবে। আমি গিটার শিখিনি, বাট গিটারিস্ট কিভাবে বাজায় এটা খুব খুব ভালোভাবে লক্ষ্য করেছি। সাদা সিধে মানুষের চোখ, এই দূরবীন দূরবীন। কলেজ ফেস্টে গিটার বাজিয়ে গান গাওয়া একটা ব্যাপার, এবং আমার কলেজ বিদ্যাসাগর কলেজ, যখন ফার্স্ট ইয়ারে উঠলাম আমারও ইচ্ছে হলো ফেস্টে গিটার বাজিয়ে গান গাইবো, কিন্তু গিটার তো নেই। আমার বাড়ি বেলুড়ে, তাই সেই সূত্রে খুঁজতে খুঁজতে বিশ্বাস কাকুর গিটার খুঁজে পাওয়া, কিছুটা কম দামি গিটার এবং সেটা এবং খুবই এফিশিয়েন্ট সেই সময় দাঁড়িয়ে আমার কাছে সেটা খুবই মূল্যবান। তো সেই আমার প্রথম গিটার কেনা, এবং গিটারটা অনেক দিন ছিল, অনেক দিন আমি বহু অনুষ্ঠানে, কলেজের ক্যান্টিনে, কলেজের ফেস্টে, বহু রিয়েলিটি শোতেও টুকটুক করে এই গিটারটা বাজিয়েছি। ওটাই আমার শেখা প্রথম গিটার ছিল। আমার বিশ্বাস কাকুকে চেনা আমি ছোটবেলায় কলেজে পড়াকালীন এম বিশ্বাস সিগনেচারের যে গিটারের লোগোটা, ওখানে একজন ফ্রেঞ্চ কাট ভদ্রলোকের ছবি দেওয়া থাকতো। সেই বিশ্বাস কাকু আর এই বিশ্বাস কাকুর মধ্যে হয়তো বয়সের হেরফের হয়েছে, এখন উনি আরো তরুণ হয়েছেন। তো আমরা আজকে আড্ডা দেবো বিশ্বাস কাকুর সাথে। এই গিটারের শুরুটা কিভাবে? এটা শুরু হয়েছিল, আমার একটা পার্টনারশিপ ব্যবসা ছিল, ওইটা কলকাতায় রাজবল্লভ পাড়া আমাদের একটা দোকান ছিল। সেইখানেই আমি 27 বছর দোকানদারি করেছি, 27 বছর। তারপরে সমস্যা দাঁড়ালো এই যে, যেহেতু আমি মিউজিক্যাল মাইন্ডেড, তো সব কাস্টমাররা আমাকেই খুঁজতো উনি কোথায়। তো অনেক সময় আমি যেতে পারতাম না, হয়তো কোনোদিন অ্যাবসেন্ট হয়ে গেলাম, তো কাস্টমার ঘুরে চলে যেত, গিটার কিনতো না, যে ওনার হাত থেকেই নেবো। তোমার থেকেই নেবে? তো এই যেটা একটা প্রবলেম হয়ে গেল আমার, যখন অন্যান্য পার্টনাররা একটু জেলাস হয়ে গেল যে আমাদের সকলের ব্যবসা, অথচ ওনাকেই কেন লোক খুঁজবে, ও হাইলাইট হয়ে যাচ্ছে। তো তারা তখন একটু আমার সঙ্গে রং বিহেভ আরম্ভ করলো। আচ্ছা। আমি ওদের সিনিয়র ছিলাম, তো এইটা আমি টলারেট করতে পারিনি। এটা কোন সালের ঘটনা? কেন, সমস্ত কিছু, যা কিছু ব্যবসায়িক ডিজাইন, ইনফ্রাস্ট্রাকচার সব কিছু আমি তৈরি করেছিলাম, তারপরেই কাজ হতো। এখানেও তাই, যা কিছু দেখতে পাচ্ছ সব আমার ডিজাইন করা। কোনো দ্বিতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটেনি এর মধ্যে। পুরোটা তোমার? পুরোটা আমি ইনভেনশন করেছি। এখন আমাদের ব্যাঞ্জো খুব পপুলার, এম বিশ্বাস ব্যাঞ্জোর যে ডিজাইন সব আমার করা। কাঠ ভ্যারাইটিস জায়গা থেকে আসে, কখনো দমদম থেকে আসে, দমদম থেকে প্লাইগুলো আসে, আর নেকের কাঠ, ফিঙ্গার বোর্ড, এসব এক এক জায়গা থেকে আসে। মানে আগে আসতো ডিমাপুর থেকে, এখন সেই ডিমাপুরের লাইনটা বন্ধ হয়ে গেছে। এখন ইন্ডিয়ান, আমাদের ওয়েস্ট বেঙ্গলের নেক দিয়েই আমরা কাঠ চালাই। এটা তুন কাঠ। তুন মানে ঘোড়া নিম, বাংলায় যাকে ঘোড়া নিম বলে, সেই কাঠ। আর ফিঙ্গার বোর্ডটা আসে কর্ণাটক, উড়িষ্যা, এইসব জায়গা থেকে ফিঙ্গার বোর্ডটা আসে। ফিঙ্গার বোর্ড বলতে এই কালো কাঠটা। আপনাদের গিটারের এখন মানে প্রাইস কত? প্রায় ভ্যারাইটিস মডেল আছে, ভ্যারাইটিস দাম 4000 থেকে শুরু করে 5000, 5500, 6000। এটা অ্যাকোস্টিক গিটার? অ্যাকোস্টিক গিটার। আচ্ছা, আর সবথেকে হাই প্রাইসের গিটার আপনারা কি বানিয়েছেন? সেটা আমরা হাই প্রাইজে এখন আর ইলেকট্রিক গিটার বানাই না,
আর হাই প্রাইজের গিটার বলতে যেটা বাবার হাত ধরে তৈরি হয় সেটা খুবই কম বেরোয়, সেগুলো 2-1 পিস বেরোয়, সেগুলো বাবা অনেক দাম দেয়। আচ্ছা, আর যেগুলো মেশিন মেড হ্যাঁ, সেগুলোর ওই 5-6 মধ্যেই থাকে। আর যখন শুরু হয়েছিল তখন গিটারের দাম কত ছিল? তখন 2200 টাকা 2300 টাকা দিয়ে শুরু। একদম শুরুর দিকে। হ্যাঁ। এখন সেটা এসে দাঁড়িয়েছে 5-6 হাজার টাকা। আচ্ছা, আর ব্যাঞ্জোরও কি এরকমই দাম? না, ব্যাঙ্গোর দাম 7000, এই মডেলটার দাম 7000। আচ্ছা, 7000 7,000 টাকা। এটা হচ্ছে সব থেকে মানে বেস্ট প্রাইস, মানে হ্যাঁ, এরপরে যদি 6 তারের নেন সেটা আবার 8100 টাকা। এটা কত? এটা এইটা 4 তার হয় আর 5 তার হয়। 4 তার আর 5 তার। আর 6 তারের হলে 6 তারের হলে সেটা দাম 8800 হয়, 8100 হয়। এটা অনেক ভারী। হ্যাঁ হ্যাঁ, এইটা 5 তারের ব্যান্ড, এটার দাম কত? 7000, 7000। এটাও কি সেম গিটারের যে কাঠ আর এই কাঠ সেম? সেম কার্ড, কি কাঠ বললেন আরেকবার বলুন? টুন আর রোজুট, টুন রোজুট। আচ্ছা, এগুলো সব ডিমাপুর আর কলকাতা। আগে ডিমাপুর থেকে আসতো, এখন লাইনটা বন্ধ হয়ে গেছে, এখন আমাদের এই ওয়েস্ট বেঙ্গল থেকে খুঁজে নিতে হয়। ওই নামটা ছিল অন্য, কিন্তু সেই নামটা এখন আর নেই। শুরু যেটা করেছিলাম কি নাম ছিল? সেইটা ছিল এমবি মানে মুকুন্দ বিশ্বাস, আমার নাম ফার্স্ট। তো এমবি সিগনেচার, সেটা নিয়ে একটু গন্ডগোল হয়, যার ফলে আমি ব্র্যান্ডটা চেঞ্জ করে আমার নিজের নামে করি। এখন এই ব্র্যান্ডের নাম হচ্ছে এম বিশ্বাস। তারপরে অনেক সময় গড়িয়েছে, আস্তে আস্তে কাজে উন্নতি ঘটেছে, অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, প্রত্যেকের ভালোবাসা পেয়েছি। সে আমরা সব সময় তোমার কথা সবার কাছে শুনি। না, আমার সঙ্গে কেউ মিশলে, কিছু সময় মিশলে আমাকে তার ভালো লাগবে, খারাপ লাগবে না অন্তত, এটা জোর করে বলতে পারি। কারণ আমি মিথ্যে এড়িয়ে চলি, মিথ্যা বলতে আমি ভয় পাই। এই কারণে আমি যেহেতু সব সত্য কথা বলি, ওটা সকলের ভালো লাগে। এবার তুমি যখন ধরো বেলুড়ে এই কোম্পানিটা শুরু করলে, হুম। তখন তো ধরে নাও গিবসন, ফেন্ডার, এই বড় বড় কোম্পানিগুলো অলরেডি কলকাতায় তখন না, সবাই। আমার কলকাতায় যেটা ছিল সেই ব্র্যান্ডের নাম ছিল হবনার, HOBNER, হবনার। সেখানে তুমি কত বছর কাজ করেছো? সেখানে কাজ করেছি ওই 27 বছর। সেখানে 27 বছর। 27 বছর ছাড়লে কোন সালে? ছাড়লাম 97-এ। তাই 97-এই এইটা শুরু হয়। বিশ্বাস শুরু হয়। তখন গিফটন বলে একটা ব্র্যান্ড ছিল, তারা কলকাতায় চুটির ব্যবসা করতো। গিফটন। গিফটন, গিফটন, আচ্ছা। GIBTON, এইরকম একটা নাম আর কি, গিফটন। সেই কোম্পানি এখন আর নেই। সেই কোম্পানি থাকলেও খুবই ছোট হয়ে গেছে। ওই হবনার করার পরে এমন টোন আমি বার করেছিলাম যেটা আনপ্যারালাল, কারো গিটারে ওরকম শুরু হতো না। আমার মনে হয় এখনো সেরকম কিছু আছে, যে একবার আমার গিটার হাজালে ওটা ভালো লাগবেই, মানে এমন টোনাল কোয়ালিটি আমি ক্রিয়েট করেছি যেটা অন্য কোনো গিটারে পাওয়া যায় না। এগুলোকে বলে ব্রেসিং অর বেস বার। তো ইউরোপে একটা আছে, এইটাকে বলে একটা হচ্ছে ক্রস বার, আচ্ছা। এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। তো আমি চিন্তা করলাম যে আমাদের কলকাতায় যেভাবে গিটার তৈরি হয় তাতে এইটা হেল্পফুল না। এটা হলে আগে এর মধ্যে বারগুলো লাগাতে হবে, তারপরে প্রেস করতে হবে, কিন্তু আমাদের এখানে এই মানে বেঙ্গলের সিস্টেমটাই অন্যরকম। এই দুটোকেই একসঙ্গে প্রেস করা হয়, টপ অ্যান্ড ব্যাক। তো এই বারটা এই সাইডের সঙ্গে না লিঙ্ক থাকলে সেটা করা যায় না। তখন আমি এইটা বার করি, এখানে একটা মেন বার হয়, এটা চওড়া এবং হেভি। এটা যত ভালো হবে টুন তত ভালো হবে। টুন তত ভালো হবে, একেবারে এইখান থেকে এই পর্যন্ত। তো এটা হওয়ার পরে এইদিকে টেবিল, এটা বাস। তো বাসের দিকে এই তিনটে এরকম আছে, যেটা আমার ডিজাইন করা। এখানে একটা, এইখানে একটা, আর এখানে একটা থাকে, এইখানে একটা থাকে।
এই বার করার ফলে এই লাইনগুলো কি বেটার করে, মানে এগুলো কিসের জন্য? এগুলো হচ্ছে কাঠের ছোট ছোট বেস বার, বেস বার, ব্রেসিং, ব্রেসিং। আচ্ছা, এইগুলো তো সরু হয়, আর এইটা এইটা চওড়া অ্যাবাউট মোর দেন 1 ইঞ্চ, আর চওড়া এইদিকে দিকে 1/2 ইঞ্চ হয়। তো এইটা সব এর টোটাল লোডটা তার যে যখন টিউন হয় তখন এটার লোড অ্যাবাউট 65 পাউন্ড হয়। 65 পাউন্ড? 65 পাউন্ড জোরে টানে এটা, এই টানটা সহ্য করে এই ব্রিজ। যদি এই বেসটা ভালো হয়, এই কাঠটা ভালো হয়, তারপর সাউন্ড বোর্ড যেটাকে বলে উপরে গোল গর্ত, ওটাকে বলে সাউন্ড বোর্ড, আর পাশের এইগুলোকে বলে সাইড, আর নিচে যেটা থাকে এরকম এটাকে বলে ব্যাক। গিটারের ডেসক্রিপশন যেমন বিল্ডিং তৈরি করতে গেলে তার ফাউন্ডেশনটা আগে করতে হয়, গিটার তৈরি করতে গেলে এইটা আগে তৈরি হয়, যার জন্য এইটা চেঞ্জ করা যায় না। এটা ড্যামেজ হলে এটা চেঞ্জ করা যায় না, বাকি ব্যাক টপ নেকও চেঞ্জ করা সব যায়? নেকও চেঞ্জ করা যায়, কিন্তু এইটা চেঞ্জ হয় না, কারণ এটা হলো ফাউন্ডেশন। এর উপর দাঁড়িয়ে আছে গিটার? এরপর দাঁড়িয়ে আছে গিটার। এই যেমন এইখানে বারোই লাগানো আছে, এরকম ক্রস হয়ে একটা সাইজ। আমার যেটা ডিজাইন, যেটা এটা আমি 72-এ ডিজাইন করেছিলাম। এখন এই যে আঙুলের বিন্যাসটা, এইটাই টাচ করবে, এইটাই করবে না, এমন ভাবে ধরতে হবে। গ্যাপটা এমন রাখতে হবে? হ্যাঁ, এই জন্য গ্যাপটা ওই অনুযায়ী রাখা হয়, খুব ক্লোজ হলে চলবে না। ম্যান্ডেলের যেমন 4টে তার, মানে দুটো দুটো করে 8টা তার, তো 8টা তার দুটো খুব ক্লোজ থাকে, যার জন্য একই প্রেসে দুটো একসঙ্গে প্রেস হয়ে যায়। এই তো তা হবে না, এই জন্য আঙুলটা আগে পাশে করে নিতে হবে। আমি গিটার শিখিনি, বাট গিটারিস্ট কিভাবে বাজায় এটা খুব খুব ভালোভাবে লক্ষ্য করেছি। এবং কে কেমন, আমাদের এখানে ছোট ব্যানার্জি আছেন। আর আমি দেখেছি তুমি এই গিটার তো ঠিক আছে অনেকের কাছে, মানে ধরো জয়দার কাছে, জয় সরকারের কথা বলছি, বা আরো অনেক মিউজিশিয়ানের কাছে তুমি কাস্টম মেড গিটারও নিজে ক্রাফট করে হ্যাঁ। এটাকে অনেকটা অন্যরকম আওয়াজ বা। আমি জয়কে একটা গিটার গিফট করেছিলাম, সেই গিটারটা জানি না ওর কাছে আছে আছে, কিনা। এখনো আছে, যত্নে রাখা আছে। বিশ্বাসদার কথা আমি বহুদিন ধরে শুনতাম, মানে লোকের মুখে শুনতাম। তখন গান বাজনার তো শুরু হয়ে গেছে, গিটার বাজানো শুরু করেছি, যখন থেকে শুরু করেছি তখন থেকেই বিশ্বাসদার নাম জানতাম। এবং আমার একটা ধারণা ছিল যে বিশ্বাসদাই হচ্ছেন হবনার কোম্পানির মালিক। তারপর পরে জানতে পারলাম যে উনি হবনারে চাকরি করেন। এবার ওনাকে প্রথম দেখি সেটা যতদূর মনে পড়ছে 94-95 সালে। তখন হবনারে ওই রাজবল্লভ পাড়া, বাগবাজার রাজবল্লভ পাড়াতে হবনারের যে শোরুম, এখনো আছে শোরুমটা মনে হয়, সেখানে আমি একটা 12 স্ট্রিং গিটার কিনতে গেছিলাম। তা তখন একটু অল্প স্বল্প অনুষ্ঠান করতে শুরু করেছি, ওই টাকা পয়সা জমিয়ে কেনা। আর 12 স্ট্রিং গিটারও তখন 400-500 টাকায় আমরা পেয়ে যেতাম আর কি। আর ওখানে হ্যাঁ 400-500 টাকার মধ্যে হতো আর কি, 600 টাকা খুব বেশি হলো ওরকম আর কি, 1000 পেরোয়নি তখন গিটারের দাম। তারপরে হবনারে গিয়ে তো প্রথমেই দেখি যে ওখানে তখন অঞ্জন দত্ত এসছে নাকি গিটার কিনতে। এবার অঞ্জন দত্তকে যিনি দেখাচ্ছেন, ওই দাড়িওয়ালা মানুষটা, উনি হচ্ছেন বিশ্বাসদা। সেটা দেখেই, ওনার পার্সোনালিটি দেখে আমি বুঝতে পারলাম উনি বিশ্বাসদা। কিন্তু উনি যেটা করলেন, আমি একটু ঘাবড়ে গেছিলাম যে অঞ্জনদা রয়েছেন, তার আগে অঞ্জনদাকে উনি দেখাচ্ছেন গিটার, তার মধ্যে আমাকে কি সময় দেবেন? কিন্তু উনি খুব আদর করে আমাকে ডেকে নিলেন এবং বললেন তুমি কি নেবে বলো। আমি বললাম আমি একটা এরকম 12 স্ট্রিং গিটার খুঁজছি। তখন বললো তুমি এটা দেখো, বলে একটা ঠিকঠাক গিটার দেখে আমাকে দিলেন। আমার এখনো মনে আছে সেটা, গিটারটা আমি চেক করছি। ওখানে বসে আমাকে একটা বসার জায়গা দিলেন, সেখানে বসে বসে মানে আরো কয়েকটা অপশন দিলেন। তা সেই 12 স্ট্রিং গিটারটা সেদিন কিনেছিলাম এবং অনেকটা কনসেশনও করে দিয়েছিলেন, কারণ ওখানে গিয়ে কিনলে ওটা বাইরের থেকে কিনলে অনেক দাম আরেকটু বাড়তো। তা সেদিক থেকে অনেকটা বেশ কিছুটা কমে পেয়েছিলাম গিটারটা।
কাস্টম মেড গিটার তুমি কি কি বানিয়েছো, কিরকম কিরকম আছে এখানে? এই একটা আছে, এটার পেছনটা লাউয়ের। দাও। বাবা বের করা একটু মুশকিল। এইটা একটা লাউ, আমাকে এক ভদ্রলোক গিফট করেছিলেন, আমাদের প্রতিবেশী। বলেছিলেন দেখুন এটা আমার কোনো কাজে লাগে কিনা, ওর গাছে বোধহয় ফলেছিল। তো অনেকদিন আমার ঘরে ছিল, তাই দেখে একদিন মনে মনে ভাবতে লাগলাম এ দিয়ে তো কোনো কিছু ক্রিয়েট করা যায়, তখন এটা তৈরি করি। এটার নাম কি? এটাও ম্যান্ডোলিন। ম্যান্ডোলিন। এর কিন্তু অ্যাকশনটা উল্টো একদম। তার মানে ম্যান্ডোলিনের এই তাল সিং পড়ালে এই ব্রিজটাকে নিচের দিকে টানবে। চেপে ধরে, হুম। এরকে কিন্তু টানে। এটার একেবারে রিভার্স অ্যাকশন। এই যে তুমি বললে যে হবনাথ ছেড়ে তুমি বেলুড়ে এলে, হ্যাঁ, বেলুড়টাকেই কেন তুমি বেছে নিলে এই কোম্পানিটাকে বড় করার আমার জন্য? বাড়ি যেহেতু রেসিডেন্সটা এখানে, আমার কাকা নিয়ে এসেছিলেন এখানে, অবিনাশ বিশ্বাস বেলুড়ে এনেছিলেন। আমি ওনার কাছে খুব কৃতজ্ঞ যে বেলুড়ের মতো এমন একটা ভালো জায়গায় আমাকে উনি রেখে গেছেন। তোমাদের কি এপার বাংলায় জন্ম? না, ওপার বাংলায়। কোথায়? ওটা হলো ফরিদপুর ডিস্ট্রিক্ট। ফরিদপুর। তখন ইস্ট পাকিস্তান ছিল, আমরা মাইগ্রেশন করে ওখান থেকে চলে এসেছিলাম। ওই তখন হিন্দু মুসলমানের একটা ক্লাস শুরু হয়ে গেল, তখন দেখলাম এখানে থাকার কথা, বাবা বললাম এখানে থাকবো না, চলবো হিন্দুস্তানে যাই। এটাকে আমরা বলতাম হিন্দুস্তান সেই সময়। যে একেবারে তখনই বেলুড়ে ডিরেক্ট? তখনই বেরোলে না, তখন থেকে ওই শিয়ালদায় ছিলাম আমরা প্রায় অ্যাবাউট 10 days। 10 দিন? শিয়ালদা, হ্যাঁ শিয়ালদা ওই তখন এত উন্নত ছিল না জায়গাটা। হ্যাঁ, কোন সালের ঘটনা? স্টেশনের সামনে একটা টিনের ঘর ছিল, সেখানে আমরা প্লেস পেয়েছিলাম, সেখানে 10 দিন স্পেন্ড করতে হয়েছিল। তারপরে হুগলি ত্রিবেণীতে একটা গভর্নমেন্ট আশ্রয় শিবির খুলেছিল, সেইখানে আমরা যাই। ত্রিবেণী থেকে আমি ছোটবেলায় পদাবলী কীর্তন গান করতাম। শোনাও না একটু, শোনাবে একটু? মুখে বল হরি বল, হরি বলে তোরা কি যাবি নিতাই চাঁদের নাই। নিতাই টাকা নেয় না, পয়সা নেয় না রে, এ মুখে হরি বললে নিতাই পারে নাই, তোরা কি যাবি নিতাই চাঁদের নাই। তুই ছোটবেলা থেকে কৃষ্ণ ভক্ত? হ্যাঁ, ছোটবেলা থেকে কৃষ্ণের গান করেছি। তখন 12 বছর বয়স। পালা কীর্তন গাইতে? পালা কীর্তন। তখন তোমরা ত্রিবেণীতে কতজন এলে ফ্যামিলির? যে আমরা 9 জন ছিলাম। 9 জন? 9 জন। কিরকম? কারা কারা? বাবা, ঠাকুমা, মা, ঠাকুর দাদা বেশি ছিলেন না, আমি ঠাকুর দাদা গিয়ে কিন্তু দেখনি। আর আমরা ভাই বোন। ক ভাই বোন তোমরা? আমি, বোনরা 6 জন ভাই বোন ছিল। 6 জন ছিল। গান কি তুমি একাই গাইতে না বোনেরাও গাইতো? না না, আমি একাই গাইতাম। ত্রিবেণীতে কতদিন ছিলে? ত্রিবেণীতে ছিলাম আমি খুব বেশি দিন থাকিনি, কেননা আমি দাদুর বাড়ি সিন্দ্রানি, এটা বোধহয় উত্তর 24 পরগনা। সিন্দ্রানি। তাহলে বাংলাদেশ, সেখান থেকে শিয়ালদা, সেখান থেকে ত্রিবেণী, সেখান থেকে উত্তর 24 পরগনা। হ্যাঁ, তারপরে উত্তর 24 পরগনা থেকে কলকাতার টালিগঞ্জে আমার রিলেটিভ ছিল, তাদেরও গিটার বানানোর কাজ ছিল, তাদেরও গিটার ব্যান্ড। সেখান থেকে কি তোমার গিটারের? সেখান থেকেই শুরু, হাতে খড়ি ওইখানে। তো ওরা যেহেতু আর আমাকে ফার্দার এডুকেশনের জন্য কোন চেষ্টাই করলো না, এই গিটারের একটা এরকম নেক তৈরি করতে দিয়েছিল। তো আমি প্রথম দিনেই ওটা সাকসেসফুল হয়েছে, আমি নেকটা বানিয়ে ফেলেছিলাম। কেন আমার মধ্যে ওই টেকনিক্যাল এটা খুব স্ট্রং ছিল ছোট থেকেই।
নেকটা বানাতে দিল। নেকটা বানিয়ে ফেললাম, ওরা স্টান্ট হয়ে গেল। কি আশ্চর্য! এই প্রথম দিনে এই একটা একদিনে বানিয়ে দিলে? একদিনে, প্রথম দিনেই। তখন ওরা খুব হলো যে এই যদি মিস্ত্রি হয় তাহলে ভালো মিস্ত্রি হবে। তো ওখানে কাজ শিখতে শুরু করলাম। শুরু করার পরে ওই যে রেনল্ড কোম্পানি বলে একটা কোম্পানি রেনল্ড। আছে, ফিসকুলসের Peaceful. beside ফায়ার ব্রিগেড, জোনাস রেমেডিয়াস, ওদের টাইটেল রেমেডিয়াস, ওরা বোমানি, ও জার্মানিতে চলে যায়। ওখানে গিয়ে ওই গিটার ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে 5 বছরের একটা কোর্স কমপ্লিট করে তারপরে ইন্ডিয়া আসে। ইন্ডিয়া এসে এখানে গিটার ম্যানুফ্যাকচার শুরু করে। সেটা ছিল হাওয়াইন গিটারের সময়। স্প্যানিশ গিটার তখন 1 মাসে একটা বিক্রি হতো, তখন শুধু হাওয়াইন গিটারই বিক্রি শুধু হতো। হাওয়াইন গিটার, গান বাজানো গিটার বাদ দিয়ে ওই গিটারই চলতো, যেটা আশিস দা বাজায়। হাওয়াইন গিটার। তখন দেশে ছিলেন বাঙ্গুরে সুজিত নাথ, ওনাকে বলা হতো ফাদার অফ দি গিটার, কারণ ক্যালকাটা রেডিও থেকে উনি প্রথম হাওয়াইন গিটার ব্রডকাস্ট করেন। তার ছেলে অভিজিৎ নাথ খুব ভালো গিটারিস্ট ছিলেন। স্টিল গিটারে মানে অত ভালো বাজনা কারো হাতেই ছিল না। তারপর তুমি বলছিলে যে ওই যে উনি ফিরে এলেন 5 বছর পর জার্মানি থেকে। জার্মানি থেকে উনি ফিরে এলেন, ফিরে এসে এখানে স্টার্ট করলেন ম্যানুফ্যাকচারিং। তো ওনার কাছ থেকে আমি অনেক কিছু জেনেছি। তোমার কি পুরো শেখাটাই সাথে থেকে 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 থেকে? সাথে থেকে উনি রোজ সকালবেলা ফ্যাক্টরিতে আসতেন। এটা 60-এর দশকের কথা। হ্যাঁ, যখন রেনাউন্ডে ছিলাম ওখানে 2-3 বছর চাকরি করেছিলাম। উনি চেক করার সময় বলতেন এটা এরকম হবে না, এরকম হবে, এই ऐसा করো। বাংলা বলতেন না, হিন্দি বলতেন। তা টুলস ধার দিয়ে, কাজের আগে টুলস ধার দিতে হয়, সিজেল, প্লেনার, এসব ধার দিতে হয়। সিজেল কয়েক রকম আছে, রাউন্ড সিজেল আছে, ফ্ল্যাট সিজেল আছে, 1/4 ইঞ্চ, তারপরে 1/2 ইঞ্চ, 1 ইঞ্চ, 1.5 ইঞ্চ, এরকম চওড়া আছে সিজেল। ওইটাই আমাদের ভাইটাল টুল কাজের মধ্যে। রেনল্ড থেকে হবনার আশাটা বল। যেখান থেকে হবনের আসা হলো, এক ভদ্রলোকের নাম হচ্ছে ননীগোপাল সাহা। উনি, ওনার সঙ্গে ওই রেনল্ডের কোম্পানির মালিকের সঙ্গে একটা ক্রাশ হয়। তো উনি ওখান থেকে কাজ ছেড়ে দিয়ে উনি চেষ্টা করেন আমাদের টোটাল যে ওয়ার্কার গ্রুপটাকে নিয়ে নিজে স্টার্ট করবেন। তো আমার খুব একটা ইচ্ছা ছিল না। দেখলাম যে ওখানে যারা কাজ করে সিনিয়র, তারা সবাই একদিন আমার ত্রিবেণীর বাড়িতে গিয়ে হাজির, বলতে চলো ওখানে যাই। তারপরে ওখানে গেলাম, সেখানে গিয়ে ওই কোম্পানির নামটা ছিল মাস্টার। আমি নিজে হাতে ওই নামটা লিখতাম, মাস্টার। হবনারও প্রায় 1 বছর নিজে হাতে লিখে হবনার নামটা আমি নিজে লিখতাম, ওই চাইনিজ দিয়ে। এখানে যে আমাদের ধরো সিগনেচার গিটারের উপরে লেখা, অত তোমারই লেখা কোনটা? সিগনেচার বা এম বিশ্বাস, যেটা উপরে তো সাইন থাকে। হ্যাঁ, ওইটা আমার। তখন এটা কলকাতায় একটা চালু ছিল, কোনো ফরেন ব্র্যান্ডের নকল করা, যেমন এই যে গিবসন। গিবসন আসলে GIBSON, মেল গিবসন যেমন অভিনেতা, ওই রকম গিবসন টাইটেল তার। মানে আসল গিবসনের গিটার বলছো? আসল গিবসন কি বাইরেকার গিটার। ওটা হলো ওনার টাইটেল, GIBSON, গিবসন। ওই নামটা পাল্টে নকল করে ও আমার কাছে 5 বছর কাজ করেছিল, ওই গিবসনের মালিক। অবশ্য সে বেঁচে নেই, মারা গেছে। অনেক দুনিয়া ছিল। কুমারটুলিতে তখন আমাদের ফ্যাক্টরি ছিল। তখন নাম কি ফ্যাক্টরি? তখন ওই হবনার নামই ছিল, হবনার নাম দিয়েই শুরু হয়। তো আর ওইটার নাম কোনো চেঞ্জ হয়নি। তো ওখানে একটা দোকান নিলাম, দোকানদারি আমি করতাম। আচ্ছা, এত যন্ত্র থাকতে, ধরে নাও হারমোনিয়াম আছে, তবলা আছে, সেতার, সরো, তানপুরা, গিটারটাকেই কেন বেছে নিলে?
কারণ গিটারটা বোধ হয়, আমার তো মনে হয় ওয়ার্ল্ডের সব থেকে পপুলার ইনস্ট্রুমেন্ট গিটার। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কি, তাই না? মনে হয় না? আই এম নট শিওর, কিন্তু আমার মনে হয় যেভাবে গিটার চতুর্দিকে ব্যবহার করতে দেখছি, তাতে গিটারটা খুব পপুলার ইনস্ট্রুমেন্ট। আজকাল কিবোর্ডটাও খুব পপুলারিটি পেয়েছে। শুধু একটা গিটার বাজি সব গান গেয়ে দেওয়া হ্যাঁ, যায়। গিটার বাজি সব গান গাওয়া যায়। কারণ এর মধ্যে একটা অ্যাডভান্টেজ আছে, তুমি পিকনিক যাচ্ছ না, ধারে করে নিয়ে যাবো, ওখানে গিয়ে গান করো। আচ্ছা কাকু, একটা আমার জিনিস বলো, সেটা হচ্ছে এখন তো গোটা পৃথিবীতে আমরা গানের সূত্রে মানে ঘুরতেই হয়, হুম। সেখানে কিছু কিছু কোম্পানি প্রায় প্রতিদিন প্রচুর গিটার বানায়। এবার হ্যাঁ। দু রকমের গিটার বানানো হয়, একটা হচ্ছে মেশিনে গিটার, হ্যাঁ, আর একটা হচ্ছে হ্যান্ডমেড গিটার। মেশিন গিটার, না না, হ্যান্ডমেড দুটোর গিটার, আলাদা পার্থক্য কি হয়? দুটোর পার্থক্য হয়, হ্যান্ডমেড গিটারে অনেক কস্টলি হয়, খুব দাম বেশি, তৈরি করাটাও কঠিন, খুব সাংঘাতিক ট্রেনিং দরকার, যারা ইয়ং এজে হয় না ওটা, বেশিরভাগই মানে বয়স্ক লোকে তৈরি করে। যেমন ভায়োলিনও এরকম হয়, মেশিন হয়, হ্যান্ডমেড। হ্যান্ডমেড হয়। ইটালিয়ান ভায়োলিন, এটা হ্যান্ডমেড ভায়োলিনের দাম কয়েক লাখ টাকা। একটা ফ্যামিলিতে হয়তো এক বছরে মাত্র কয়েকটা ভায়োলিন তৈরি করে, মাত্র 2-3টে ভায়োলিন তৈরি করে। কোন কাঠ দিয়ে? যেটা ঠাকুর দাদা কিনে স্ট্যাক করে রেখে গেছে। সিজন কাঠ। সিজন কাঠ, সিজন কাঠটা আনলে হবে না। এই কাঠটা ভীষণ সিজন লাগে। এটা অনেক, আমার ঘরেই রয়েছে 10 বছর, 10 বছর এটা পুরনো, নাহলে ফেটে যাবেই। দোকান থেকে কিনে নিয়ে এসে সঙ্গে সঙ্গে লাগালে হবে না, এই নেকেও অনেক সিজন করতে হয়। তারপরে আমাদের ঘরে থাকে, আমি বাড়িতে এরকম নেট করে উপরে, দোতলা বাড়ি, 3তলাটায় এমন ভাবে তৈরি করেছি, তার মধ্যে গিটার রাখলে বাইরের হাওয়াটা ঢুকবে যাবে। ও আচ্ছা, সিজন হবে। হ্যাঁ, কাঠটা seasoned সিজন হবে। হওয়ার জন্য তুলতে নামাতে একটু কষ্ট হয়, কিন্তু তাহলেও আওয়াজটা যেহেতু একদম খুব ন্যাচারাল সিজন হয়, এটা একটা অ্যাডভান্টেজ। তারপরে আমাদের এখন ন্যাচারাল সিজন করার পরেও, ধরো এখন কত হয়, 2 বছর ম্যাক্সিমাম, বছর ওখানে থাকলো, তারপরে নামিয়ে সে আবার 3 সিজন আছে, একটা সিজন চেম্বার আছে, যেমন এইটার ডবল, তার মধ্যে স্ট্যাক করা আছে, ইলেকট্রিক চার্জ করে দিলেই ওর মধ্যে গরম হয়, আর এর থেকে যে হিউমিডিটি সব বেরিয়ে যায়। বেরিয়ে যায়। এটা একটা গিটার সিজন হতে কতদিন লাগে? একটা গিটারে আমাদের সিজন চেম্বারে থাকে 1 সপ্তাহ, 1 সপ্তাহ। আর কেনার পরে বাড়িতে 2 বছর থাকে। হ্যাঁ, আমরা মানে ছোটবেলায় শুনতাম একটা গিটার সিজন হতে গেলে অনেক বাজাতে হয়। অনেক, হ্যাঁ, বাজাতে হয়। পুরনো গিটার কিন্তু খুব মূল্যবান, কারণ হচ্ছে এর থেকে যে হিউমিডিটি সেটা বেরিয়ে যায়। বেরিয়ে যায়, সিজন হয়ে গেছে সেটা আর ব্যাকে না। এই কাঠটা অনেক পুরনো, এটাও 10 বছর নয়, কম হবে না, 10 বছরের পুরনো কাঠ। 10 বছরের পুরনো কাঠ, তার কমে নেক তৈরি হবে না, বেঁকে যাবে। তুমি বললে একটা মেশিনে বানানো গিটার আর হ্যান্ডমেড গিটার সবসময় ভালো হয়। ভালো হয়। মেশিন শুধু মেশিনে গিটার তৈরিই হয় না, কিছু কিছু হিউম্যান সোর্স দরকারই আছে, লাগবেই, এটা ছাড়া হবে না। মেশিন মেড গিটার কিছু হয় না, অনলি মেশিন মেড হয় না, অনলি হ্যান্ডমেডও ভালো হয় না। এই দুটো পাঞ্চ করে কিছু মেশিনারি হেল্প নিলাম, কিছু হাতে করলাম, সেটা সব থেকে ভালো। আমেরিকান যে ব্যান্ডগুলো আছে না, টেলর, টেলর আছে, গিবসন, ফেন্ডার, মার্টিন, এরা সব, তারপরে রেকান বেকার, অনেক একটা ব্যান্ড, অনেক পুরনো ব্যান্ড। রেকান বেকার গিটার খুব ভালো ছিল। ওরা ডি হোল গিটার ওরা ফাইন্ড আউট করেছিল। সাউন্ডবোর্ডটা মেইনলি হয়, হোল ওয়ার্ল্ডে পপুলার কাঠ হচ্ছে পাইন, জার্মানিতে বলে স্প্রুজ। তো এইটা কিন্তু তা নয়, এটা প্লাইউড, 3 প্লাই।
আচ্ছা, এখন একটা ম্যান্ডোলিন তৈরি করি, ওইটার দাম হয় মিনিমাম 12,000 টাকা। ম্যান্ডোলিন আমি নিজে হাতে যেটা করি কাস্টম, এই যে এইগুলো এই তো তোমার লেখা। এরকম, এটা আমারই লেখা। এইটা তুমি তো শুধু সরিয়ে রাখো, আমি লিখে দেবো, এরকমই হবে এখনো? এখনো কেন, ডিজাইনটা আমার করা তো। এটা কোন, এটা তোমারই গিটার নাকি? তোমার হ্যাঁ, এটার এজ হয়েছে কত বছর। এর এই হেডটার মধ্যে আছে নাকি পাঁচ করা, ওইটাই এই স্প্যানিশ গিটার ছিল? না, এটা হাওয়াইন গিটার। হাওয়াইন গিটার ছিল। এটা হাওয়াইন গিটার। এখন তো এরকম ভালো হাওয়াইন গিটার পাওয়া যায় না। তো ভদ্রলোক বলছে, আমি যে এনি হোক আপনি রিপেয়ার করে দিন, যা টাকা লাগে আমি দেবো। আচ্ছা, ধরো রিপেয়ার করতে হলে মেইনলি এই গিটারে ওই খারাপ কি হয়? ইনস্ট্রুমেন্টটাকে স্টাডি করতে হবে কেমন ছিল, এবং এখানে ড্যামেজ হয়েছে, এইটা ড্যামেজটা কি করে সারবো, এগুলো চিন্তা করতে হয়। একটু ভেবে তার পন্থাটা আগে মনের মধ্যে বার করে নিয়ে তারপর কাজটায় হাত দিতে হয়। আমার একটা ওভেশন গিটার ছিল, আছে এখনো গিটারটা, বহু বছর ওটা অনুষ্ঠানে লোপার সাথে বিশেষ করে যখন বাজিয়েছি, এটা লাল রঙের আছে ওভেশন, সুপার শ্যালো বডি। তখন নিয়মিত প্রচুর অনুষ্ঠান হচ্ছে, নেপালদার কাছে শিখিও তখন। এবার আমার ওই ইলেকট্রনিক সেকশন একটু গন্ডগোল করছিল, আর মাঝখানে 1-2 দিন হয়তো গ্যাপ ছিল, ওই কোথাও কোথাও বোধহয় আটকে যাচ্ছিল, ময়েশ্চার ফয়েশ্চার পড়েছিল, বা এটা বেশ অনেকদিন ধরেই হচ্ছে, কিন্তু সেটা আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। তখন নেপালদাই বললো যে তুমি বিশ্বাসদার কাছেই নিয়ে যাও, কারণ বিদেশি গিটার যে কারুর হাতে দেওয়া উচিত নয়। তা সেই দিনকে বিশ্বাসদার একটা আরেকটা দিক আমি দেখতে পেলাম, যে একটা এক্সক্লুসিভ কোয়ালিটির গিটার, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, সেটাকে কিভাবে টেক কেয়ার করতে হয়, সেটাকে কিভাবে রিপেয়ার করতে হয়, সেইটা এটা অনেকেই, মানে শুধু আমি বলছি না, এটা বেনুদাও জানেন, নেপালদা তো পাঠিয়েছিলেন আমাকে, তারপর আরো যারা বড় বড় গিটারিস্ট, নাম করা গিটারিস্ট আছেন, পাপি যেমন আমাদের বন্ধু, ও প্রচুর এরকম ফরেন গিটার অনেক তখন আস্তে আস্তে ঢুকতে শুরু করেছে। সেগুলো এখানে ক্লাইমেটের জন্য নানা রকম সমস্যা হতো, কিন্তু সেই গিটারটা যে কারোর হাতে দিলে না, ওই একটুখানি কিছু গড়বড় হয়ে গেলে, অত দামি গিটার, সাউন্ড নষ্ট হয়ে যেত, সেটার পার্টস তো ঠিকঠাক ভাবে এখানে তখন পাওয়ার কোনো উপায় ছিল না। তা আমি ওই ওভেশন গিটারটা নিয়ে গেলাম, এবং ওই বেলুড়ের ওনার ফ্যাক্টরিতে প্রথম গেলাম। সেটা আমার যতদূর মনে পড়ছে, ওভেশন গিটারটা আমি কিনেছিলাম 99 সালে, আর এটা তার বছর 2-3 মধ্যে হয়েছিল ঘটনাটা। তা বিশ্বাসদার কাছে যখন গেলাম, যাওয়ার পরে বিশ্বাসদা প্রথম যেটা করলেন, এই দৃশ্যটা আমার সারা জীবন মনে থাকবে। আমার এই লাল ওভেশনের গিটারটা বিশ্বাসদাকে যখন দিলাম, বিশ্বাসদা না প্রথম কিছুক্ষণ গিটারটা এরকম জড়িয়ে ধরে রাখলেন, ঠিক এরকম ভাবে একটা শিশুকে, একটা সন্তানকে যেভাবে তার বাবা মা ধরেন, ঠিক সেইভাবে। আমি ভাবছি লোকটা কি করছে, এটা কি 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 দেখছি আমি, সেটা কিন্তু বেশ কিছুক্ষণ ওই গিটারটাকে হাত বোলাচ্ছে। খুব সুন্দর গিটারটা, খুব সুন্দর, মানে মনে হচ্ছে একটা মানুষ যেন। এইটা মানে আমার তখন একটু অবাক লেগেছিল, পরে আমি রিয়েলাইজ করেছি যে এটা গিটারকে যে উনি কথা বলান বা প্রাণ প্রতিষ্ঠা করেন বা পুনর্বার প্রাণ সঞ্চার করেন, যাই করুন না কেন সেটা করতে পারেন, তার মধ্যে ওই প্রাণটা উনি স্পর্শ করতে পারেন, ফিল করতে পারেন। আমার প্রশ্নটা হচ্ছে, তোমার গিটারের কোন বৈশিষ্ট্যটা কোন বাকি গিটারের থেকে এই বিষয়টাকে আলাদা করে? সব ব্যাপারে অ্যাকুরেসিটা খুব ভালো। কর ধরলে তো বেসুরও বাজবে না, সুরে বাজবে। এই ফেটিং গুলো একদম পারফেক্ট হওয়া চাই। গ্রাজুয়েশন আর ছোট হয়ে গেছে না, এই যে গ্রাজুয়েশনটা, এটা খুব পারফেক্ট হওয়া দরকার। তার উপর সুর দাঁড়িয়ে থাকে, তারপর সুর দাঁড়িয়ে থাকে, যেখানে একটু একটু নেমে গেলে আওয়াজটা খাদে চলে যাবে, আবার এগিয়ে গেলে শার্প হয়ে যাবে। এই যে শার্প একটু বেশ, এই সুরটা কানে না বুঝতে পারলে হবে না। আর তুমি মেইনলি এই অ্যাকোস্টিক গিটার বা হাওয়াইন গিটার বা স্প্যানিশ গিটার এই দিকেই বেশি মন দিলে, ইলেকট্রিক গিটার বানালেন না কেন? বানিয়েছিলাম বানিয়েছিলেন একটা সময়, তখন বিক্রি হতো আমাদের বাস গিটার, লিড গিটার সবই হতো, হাওয়াইন গিটার,
কিন্তু হাওয়াইন গিটারটাই তো আমাদের ছেড়ে গেল। বলো কজন এখন হাওয়াইন গিটার বাজায়? আশিস দা হাওয়াইন গিটারের টিচার, কিন্তু উনিও তো এখন তরুণদের কাছে শিখে স্প্যানিশ গিটার শেখাচ্ছেন। কি করবে, প্রফেশন রক্ষা করতে গেলে করতেই হবে। ইলেকট্রিক গিটার বানিয়েছো তুমি? বানিয়েছি প্রচুর। তো ডিমান্ড বেশি অ্যাকোস্টিক গিটার। হ্যাঁ, এখন এই চাইনিজ গিটার যখন আসতে শুরু করলো কলকাতায়, ইন্ডিয়ায়, তখন থেকেই আমাদের এই গিটারের হাওয়াইন গিটার বা ইলেকট্রিক গিটারের সেলটা কমতে শুরু করলো। এখন তো খুবই কমে গেছে, আমরা বন্ধ করে দিয়েছি ওই ইউনিটটাই, ইলেকট্রিক বন্ধ করে। ইলেকট্রিক বন্ধ করে দিয়েছি। কারণ যেহেতু চাইনিজ গিটার আসছে, ওরা অনেক সস্তায় ভালো গিটার বিক্রি করছে। আরেক ধরনের গিটার রয়েছে যেটা কি বলে সেমি অ্যাকোস্টিক, পেছনটা ওভাল টাইপের একটা বানাতে না তুমি? হ্যাঁ হ্যাঁ, ওটাও বানিয়েছো তো? ওটা কার্লটন কিটের জন্য তৈরি করেছে। কার্লটন গিটার, ওটা আর্টস ব্যাগ, টর্টয়েস ব্যাগ বলে, টর্টয়েস ব্যাক। টর্টয়েস ব্যাগ ও বানিয়েছি আমি। ওই গিটারের আওয়াজটা খুব সুন্দর, দারুণ দারুণ। ওগুলো বানাও এখনো? না, এখন আর তৈরি হয়। এফোল গিটারটা এখন চলেই না, এফোল গিটার এখন বন্ধ হয়ে গেছে সব। যেহেতু ইম্পোর্টেড সমস্ত গিটার রাউন্ড হোল, সব সবাই মনে করে গিটার মানে রাউন্ড হোল। নট দ্যাট। ট্রেনিং এর জন্য এফোল গিটার সব থেকে ভালো। এদিকে চওড়া কম, এখানে মানে এভাবে ধরলে কোনো জায়গায় তোমার আনইজি লাগবে না, গ্রিপে একদম বসে যাবে। গ্রিপে এরকম ধরলেই এটা দাঁড়িয়ে থাকবে, আর ম্যানেজ করবার দরকার নেই। জাম্বো গিটার ইজ ভেরি পুয়ার প্লেয়াবিলিটি, এইটা খুব ভালো। কার্লটন কিটও এই গিটার ছাড়া বাজবেন না, এই জন্য এই মডেলটার নাম ছিল কার্লটন। আমাদের হবনারি কার্লটনের নামে এটা লিফট করা হয়েছিল। কি সুন্দর গ্রিপ এই গিটারটা। কার্লটনের সঙ্গে আমি ব্যবসা করেছি, সুজিত নাথের সঙ্গে ব্যবসা করেছি, যার নাম এখনকার সময় অনেকে জানেই না, কিন্তু প্রথম উনি কলকাতায় গিটার পারফর্ম করেছিলেন। আচ্ছা, এই ব্যবসার সূত্রে তোমার কাছে একটু আসি। এই যে কারখানাটা তুমি তৈরি করলে, ফ্যাক্টরি তৈরি করলে, কজন ওয়ার্কার্স নিয়ে শুরু করলে আর এখন কজন কাজ করেন কারখানা? না, তখন বেশি ছিল, যেহেতু ইলেকট্রিক গিটার ডিপার্টমেন্টটা ছিল, সেটা বন্ধ হয়ে যাওয়ার ফলে অনেক লোক কমে গেল। কজন কাজ করতো তখন? তখন 30-35 জন। সেই সময় ফুল ফ্লেজে চলতো, সমস্ত ইনস্ট্রুমেন্ট, সব ইনস্ট্রুমেন্ট, হাওয়াইন, স্টিল গিটার, এই হাওয়াইন গিটার, হাওয়াইন গিটার, এইসব সব তৈরি, ইলেকট্রিক। সব। তখনও কি ম্যান্ডেলিন, ব্যাঞ্জো তৈরি হতো? না, তখন ব্যাঞ্জোর এত প্রচলন হয়নি। তখন থেকে ব্যাঞ্জো আমি স্টার্ট করেছিলাম, তো স্টার্ট করে সেটা কন্টিনিউ করে করে এখন এটা খুব পপুলার। ব্যাঞ্জো খুব popular। এম বিশ্বাস ব্যাঞ্জো মানে এটাকে বিশ্বাস করা যায় যে কোনো ভাবেই, ডিউরেবিলিটি বলো, টোনাল কোয়ালিটি বলো, যা বলবে নাম্বার 1। বাংলাদেশ যায় প্রচুর জন, বাংলাদেশে যায়, আমি দেখছি। আমরা ডাইরেক্ট পাঠাই না, কিন্তু সামহাও বাংলাদেশে যায়। আবার এম বিশ্বাসের কপি গিটারও আছে, নকল গিটার তোমার না? নকল আছে তো, হ্যাঁ, প্রচুর নকল আছে। ওই এমবি সিগনেচার যেরকম নকল করে বললে এসডি সিগনেচার, কিন্তু ওটা বেআইনি। সিগনেচার কথাটার স্টাইল, লেখার স্টাইল যদি আমাদের মতো হয়, তাহলে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন আছে, আটকাবে, লিখতে পারো না, ওই স্টাইলে লিখতে পারবে না, তোমাকে লিখলে অন্য স্টাইলে লিখতে হবে। আচ্ছা, আজকে তুমি এতদিন ধরে একটা এই কোম্পানিটাকে দাঁড় করিয়েছো, আজকে এম বিশ্বাসের গিটার গোটা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, এবার প্রচুর, আমি বেলুড়ে যখন মাঝে মাঝে আসি, আমার বাড়ি তো বেলুড়ে, তখন দেখি যে যার সাথেই দেখা হয় বন্ধু বান্ধবদের বাড়িতে একটা করে এম বিশ্বাসের গিটার রয়েছে। তোমার এই ফিউচার, মানে আমাদের জেনারেশন, তারপরের জেনারেশনের জন্য কি প্ল্যানিং? এই গিটারটাকে তুমি, এই ব্র্যান্ডটাকে তুমি কিভাবে এগিয়ে নিয়ে যাওয়ার প্ল্যান? আমার যেগুলো ফাইন্ড আউট করার টেকনোলজি, সেগুলো তো এখানে ইনস্টল করা হয়েছে, তো এর থেকে যারা শিখে নেবে তারাই থাকবে, তারা তৈরি করবে। আর যদি না শেখে, তাহলে ব্রেন থেকে এটা বার করা খুব কঠিন। এটা আমার শ্রীকৃষ্ণের কৃপা আছে বলে আমি এটা পেরেছি, নাহলে এত দূরে আসা খুব কঠিন। তোমার
তুমি যে সময় গিটার তৈরি করো সেই সময়কার পছন্দের কোনো গিটারিস্ট তোমার খুব ভালো লাগতো ওনার বাজনা, হাওয়াইন গিটার বা এমনি অ্যাকোস্টিক গিটার তোমার খুব ভালো লেগেছিল? সেই সময় ওই অভিজিৎ নাথ, অভিজিৎ নাথ। তখন অনেকে ছিল, মুকুল দাস, রজত নন্দী, প্রণব ব্যানার্জি, অনেকে ছিল। আচ্ছা বিশ্বাস কাকু, ধরো আমাদের কলকাতার বহু মানে সব মিউজিশিয়ানই গিটারের কথা যখন ওঠে তোমার বিষয় বা তোমার গল্প বলতে গিয়ে সবাই খুব নস্টালজিক হয়ে যায়, সেটা জয় সরকার হোক, জিৎ গাঙ্গুলি হোক। তোমার এটা কি মনে হয়, সবাই বিশ্বাসদার গিটার বা বিশ্বাস কাকুর সাথে এত কেন জড়িয়ে, এই গিটারের সাথে কেন এত আলাদা? এটা বোধহয় আমার ঈশ্বর প্রদত্ত একটা ঈশ্বরের আশীর্বাদ। তোমার খুব, যেমন জানি না এটা হাতের রেখা বলে কিনা, তোমার খুব নাম যশ হবে। যেমন গানে তুমি স্ট্যান্ড করেছো, তোমার গান অনেকে সময় নষ্ট করে শোনে, কাজের সময় নষ্ট করে শোনে। তো এটা ঈশ্বর এই জিনিসটা আমাদের মধ্যে দিয়ে পাঠিয়ে দেয়, বলে না গড গিফটেড। কিছু গড গিফটেড ক্ষমতা না থাকলে এটা হয় না। যেটা পাঞ্জাবি। জিদ্দা, একটু কথা বলবে 5 মিনিট? আমি বিশ্বাস কাকুর কাছে এসছি, আমি বিশ্বাস করে ফোনটা দিচ্ছি, তুমি একটু ছোটবেলার কথা বলো, তাহলে উনি মনে করতে পারবেন। দিলাম। হ্যালো, বিশ্বাসদা কথা বল। ভালো থেকো, ভালো থেকো। কৃষ্ণ তোমার। তোমার গিটার দিয়ে আমার যাত্রা শুরু হয়েছিল। হ্যাঁ। আমার মা প্রথম এই গিটার কোথা থেকে কিনেছিল? বাগবাজারে তোমার দোকান থেকে। ও, বাগবাজারের দোকান থেকে। হ্যাঁ, ঠিক। আমি প্রায় আসতাম, আমি কার্টন স্যারের স্টুডেন্ট না। হ্যাঁ, আচ্ছা। কার্টন স্যারের স্টুডেন্ট। বাহ। আমি আসতাম, প্রায় আসতাম তোমার কাছে। তোমার তখন ফ্রেঞ্চ কাট দাড়ি। হ্যাঁ। আর তুমি অনেক অনেক আশীর্বাদ করেছো, আর প্রচুর গিটার তোমার কাছ থেকে কেনে আমার কাছে রয়েছে এখন। হ্যাঁ। তুমি ভালো আছো? হবনারের গিটার এখনো আছে? এখনো আছে আমার কাছে। হবনার গিটার এখনো আছে? এখনো আছে আমার কাছে। আচ্ছা, হ্যাঁ তখন। আমার কাছে 3খানা গিটার আছে, 3খানা। আচ্ছা। তোমার কথা কি বলবি, তুমি তো এখন বেস্ট মিউজিক ক্রিয়েটর এখন। না, আমি এটাই আমার মনে আছে যে আমার স্ত্রীকে আমি সবসময় বলি যে আমার প্রথম গিটার কেনা এবং তোমার সঙ্গে পরিচয় হওয়া, এবং আমি একটা সিগনেচারও কিনেছিলাম। আচ্ছা, হ্যাঁ। বেলুর থেকে বোধহয়। তোমার গিটার, হ্যাঁ বেলুর থেকে, রাইট। সিগনেচারও কিনেছিলাম। আর আমরা একসঙ্গে সব শুরু করেছিলাম, জয়, আমি, বাপি, সব বাজনা আমরা একসাথেই শুরু করেছিলাম। হ্যাঁ, তো এটাই। তুমি ভালো থাকো। শোভন একটা দারুণ কাজ করছে, আমার খুব ভালো লাগলো। তোমাকে নিয়েও করছে, ডকুমেন্টারি করছে, ভীষণ ভালো। আমরা সবাই আছি ওর সাথে। তুমি সুস্থ থাকো, খুব ভালো থাকো, এটাই বলবো। জানি কৃষ্ণের ইচ্ছা কি আছে তা তো জানি না। না, আমি আমার জীবনটা কৃষ্ণ নির্ভর, আমি জানি শৈশব থেকে। হ্যাঁ। কাজেই তার যা ইচ্ছা সেইভাবেই হবে, চলবে। হ্যাঁ, ওকে। কৃষ্ণ যখন সহায় আছে তখন কোনো চিন্তা নেই। হ্যাঁ, ভালো থাকো। তুমি জয়ী হও। তোমাকে আমি আশীর্বাদ দাও। মন থেকে আশীর্বাদ দিচ্ছি, তুমি জয়ী হও। একদিন না শোভনের সঙ্গে যাবো, তোমার সঙ্গে দেখা করবো। এসো একদিন, খুব ভালো লাগবে। হ্যাঁ, নিশ্চয়। আমার তো যাওয়ার সময় হয়ে গেল। না, কোথায় যাবে? আমার এজ কত হয়েছে জানো? কত? 85+। কিছু না, ওটা 58 ধরো। তোমরা যা চাও। থাকবে আমাদের তুমি হচ্ছে আইকন, আমাদের বাঙালিদের আইকন তুমি। তোমার গিটার নিয়ে কত মানুষ, খালি আমরাই, কত লোক, কত মানুষ যে গিটারে ইন্সপিরেশন পেয়েছে তোমার কাছ থেকে। তুমি ভালো থাকো, এটাই, সুস্থ থাকো। না, আমি সবসময় ভালো কিছু করার চেষ্টা করেছি, জানো, এই চেষ্টা আমার ছিল যে সবার থেকে ভালো কিছু করবো। নিশ্চয়ই, তার জন্যই তো হয়েছে। ওকে। ভালো দেখো দাদা। হ্যাঁ।
কথায় বলে বাঙালি নাকি ব্যবসা বোঝে না, সে নিয়ে প্রচুর তর্ক বিতর্ক বাকবিতণ্ডা হতেই পারে। তবে বিশ্বাস কাকু যে গিটারের নারী নক্ষত্র খুব ভালো করে বোঝেন তা নিয়ে কিন্তু নো তর্ক। খুব ভালো থেকো বিশ্বাস কাকু, আমাদের অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য।